মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রবি, ওকে ছেড়ে দাও, মাথা গরম করিও না আর কিন্তু। না, ছাড়বো না। রবি, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। নেহাতি আলোর ভাই বলে আমরা এতক্ষণ তোমাকে সহ্য করেছি, না হলে কিন্তু কি করতেন? না হলে কি করতেন? তাড়িয়ে দিতেন এখান থেকে। আপনি কে? কি পরিচয়? এই বাড়িতে কেন রয়েছেন? এদের সাথে আপনার কি সম্পর্ক? জয় বাবু, কি এত বড় বড় কথা বলার অধিকারটা কে দিচ্ছ নাকি? কথা বলার অধিকার আছে তাই বলছে। ও আমার বন্ধু। বন্ধু? কত বন্ধু এলো আর কত বন্ধু গেল। জয়বাবু, দিদি মারা যাওয়ার পর বেশ ভালো কাটছে না আপনার? হ্যাঁ, দারুণ, একদম বন্ধু বান্ধব নিয়ে পুরো মেতে রয়েছেন একদম। কেউ আটকানোরও নেই আর কেউ বলারও নেই কিছু। শাট আপ রবি, থামবি না, জোর করে থামাতে হবে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দাদা ভাই, আচ্ছা তো যখন বাড়িতে ঢুকেছিল তখনই বলেছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তাহলে তো এতগুলো কথা শুনতে হতো না। বেয়ান, বেয়ান, রবি সব কি শুরু করেছে বলুন তো? ওকে বোঝান, এইসব কথা যেন না বলে। ও আমাদের দিদিভাই কত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে আজ বাড়ি ফিরেছে, আবার যদি এইসব কথাবার্তা শোনে তাহলে ওর মনের অবস্থা কি হবে বলুন তো? আমারও একই অবস্থা বেয়াই। রবি আমার কোনো কথা শোনে না, যা ইচ্ছে তাই করে। তাই করব, যা যা ভেবে এসছি সব করব। তুমি যা ইচ্ছে করো, দয়া করে পুপুলকে এর মধ্যে জড়িও না। ওকে ছেড়ে আর সবকিছু করো। ঠিকই তো, তুই তো বলেছিলি ভালোভাবে পুপুলকে এখান থেকে নিয়ে যাবি। পুপুলের ভালো লাগলে কিছুদিন ও বাড়িতে থাকবে, কিছুদিন এ বাড়িতে থাকবে, এভাবে থাকবে। তাহলে তুই এরকম করছিস কেন? মারা থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এখানেও বড় হই, ওখানেও বড় হব। পুপুল, এসব কথা কেন বলছিস তুই? এসব কথা একদম বলবি না। তোর মা নেই তো কি হয়েছে? হ্যাঁ, আমরা সবাই আছি তো, একদম এসব কথা বলবি না। এই ছাড়ো ওকে, ছাড়ো। ও কোথাও যাবে না, ও মামার বাড়িতে যাবে। মাসিমা, রবি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছে, ওকে বারণ করুন। ও যদি এখনো না থামে ওকে কিন্তু এই বাড়ি থেকে সোজা হাজতে পাঠাবো। হাজত? হাজতও তোমাদের বাড়ির থেকে ভালো রাজাদা। ওখানে না অন্তত নিজের মতো থাকা যায়, আর এখানে এখানে থাকলে কি অবস্থাটা হয় নিজের চোখে দেখলাম। কত ভালোবাসা, ভালোবাসায় ভেসে গিয়ে সব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। না, আমি আর কিছুতেই এই দম বন্ধ করা বাড়িতে আমার ভাগ্নিকে বড় হতে দেব না। আদিত্য, আদিত্য, তুমি কিছু বলছো না কেন? ও আজকে সবার সামনে পুপুলের প্রতি আমাদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। দাদা ভাই চুপ করে থাকলো, আমি চুপচাপ থাকবো না। পুপুলকে ছাড়। না, পুপুলকে ছাড়। ছাড়বো না। আমার পুপুলকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, পুপুল। কি করছিস কি তোরা? দিদিভাই লেগে যাবে তো, থামাও না ওদের। রাজা, রাজা শান্ত, শান্ত হ। এরকম মারপিট করে হবে না, হবে না। শোন, ওকে বোঝা, বুঝিয়ে ব্যাপারটা মীমাংসা কর। এইভাবে মীমাংসা হয় না বাবা। সবাই মুখের কথায় বোঝে না, কেউ কেউ হাতের কথাতে বোঝে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাসিমা, আপনি তো নিজে দেখেছেন, আমার মা নিজের মেয়ের মৃত্যুর পরেও চেয়েছিলেন জামাইবাবুর একটা বিয়ে হোক। সেসব উনি শুনছেন না, শুধু নিজের কথা ভাবছেন। আর আমার ভাগ্নিটার ভবিষ্যৎ জলে ফেলে দিয়েছেন। না, আমি পারবো না। আমি আলোর জায়গা কাউকে দিতে পারবো না। আমার মন থেকে আলোকে আমি মুছতেও পারবো না, আর বিয়েও আমি করব। এতক্ষণ তুমি তোমার ভাগ্নিকে নিয়ে কথা বলেছো, কিচ্ছু বলিনি, কিন্তু এখন আদিত্যর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে ওকে অপমান করার সাহস তোমাকে কে দিল? এই, আপনাকে কে সাহস দিয়েছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলার? আপনি কে? হ্যাঁ, সেটা তো এখনো বললেন না। এই যে জামাইবাবু, ওনাকে বাড়িতে রেখে এই ফষ্টি নষ্টি না করে বিয়েটা তো করতে পারতেন, নাকি ইনি আছেন বলেই বিয়েটা করতে পারছেন না?
আপনার কেসটা কি? হ্যাঁ, ঠিক করে বলুন তো। অসভ্য কথাকার। রবি, রবি খবরদার না। শুধু মেয়ে বলে ছেড়ে দিলাম, আসলে আপনাদের এই সম্পর্কটা না নোংরামির সম্পর্ক। না হলে আপনিই বা পড়ে থাকবেন কেন এই বাড়িতে? লজ্জা থাকলে চলে যেতেন, না হলে বিয়ে করে নিতেন। না 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 না, এই সমস্ত নোংরামির মাঝে না আমি আমার পুপুলকে এক মুহূর্ত রাখবো না। কি রে দাদা ভাই, এত অপমান সহ্য করে তুই দাঁড়িয়ে আছিস চুপচাপ? তুই কি মানুষ? রাজা, মা থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। রবি এভাবে আমাদের সামনে এসে বড় বড় কথা বলছে, কারণ দোষ আমার, সব দোষ আমার। এই অভ্র, দিদি ভাইকে একটু বাগানে নিয়ে যাও না, আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ পুপুল, চলো আমি তোমাকে ওই আঙুল দিয়ে হ্যান্ডশেক করা খেলাটা ওইটা শেখাবো। চলো। রাধা, তুমি আবার উঠে এলে কেন? এই তো তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো তো পুপুল? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু দেখো ওরা ঠিক নেই। ওরা আমাকে নিয়ে যাবে বলে তাই সবাই ঝগড়া করছে। তুমি ওদেরকে বলে দাও না যে তুমি যাবে না, তাহলে দেখবে সবার ঝগড়া স্টপ হয়ে যাবে। কিন্তু আমার তো এখানে ভালোই লাগে না, আমি বোর হই। আমি এসে গেছি তো, তুমি আর বড় হবে না। আমি তোমার সাথে খেলবো, আমি তোমার সাথে কার্টুন দেখবো, আমি তোমার সাথে ড্রয়িংও করবো, সাথে আমি তোমার সাথে পড়াশোনা করবো। হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমি মামাকে বলে দিই। ও মামা, আমি যাব না, আমি এখানেই থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নোপিয়া পাওয়ার লিফটার, ওয়েট লিফটার, বাপরে কিভাবে ইন্টারেস্টটা হলো, ডেভেলপ করলো কিভাবে? ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে জড়িত। আগে ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতাম, যোগা করতাম, সেখান থেকে ধীরে ধীরে জিমে জয়েন করা। জিমে আসার পর থেকে আস্তে আস্তে জিমের যে জিম রিলেটেড যে স্পোর্টস হয়, জিম ইজ নট অনলি ফর বডি বিল্ডিং, এটা আমার জানা। তো জিম রিলেটেড যে স্পোর্টস মেনলি হচ্ছে পাওয়ার লিফটিং অ্যান্ড অলিম্পিক ওয়েট লিফটিং অ্যান্ড ওয়ান মোর থিং ইজ কেটেল বেল। তো ওটাও এক ধরনের স্পোর্টস। তো এগুলোর সাথে পরিচিত হওয়া বিভিন্ন কোচের মাধ্যমে, তো সেখান থেকে আস্তে আস্তে ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল খেলা। তুমি কি ভেবেছিলে এটাকে প্রফেশন? জিমে তো সবাই যায়, এক্সারসাইজ তো সবাই করছে, কিন্তু সেটাকে প্রফেশন হিসেবে নেওয়া বা ইন্টারন্যাশনালি তুমি অ্যাক্লেমড হয়ে গেছো, ইন্টারন্যাশনালি তুমি পার্টিসিপেট করেছো, এই জায়গায় কি করে পৌঁছালে? ওটা তো কোচের মাধ্যমে পৌঁছেছি, কিন্তু এটা নিয়ে আমাকে স্টাডিও করতে হয়েছে। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি স্পোর্টস সায়েন্স অ্যান্ড নিউট্রিশন নিয়ে। তো আফটার দ্যাট আমি জয়েন করি অ্যাজ আ ফিটনেস ট্রেনার হিসাবে। তো সেখান থেকে জব করতে করতে আরও বাকিদের থেকে জানতে যে কি হয় এই স্পোর্টস ব্যাপারটা, সেখান থেকে করতে করতে স্পোর্টসের দিকে আসার। তো ওখান থেকে আস্তে আস্তে পাওয়ার লিফটিং খেলতে খেলতে ন্যাশনাল লেভেল যাওয়ার পর আস্তে আস্তে অলিম্পিক ওয়েট লিফটিং কাকে বলে সেটার ব্যাপারে জানা। দুটো পুরো আলাদা। পাওয়ার লিফটিং পুরোটাই হচ্ছে আপনার স্ট্রেংথের উপর স্কোয়াট, বেঞ্চ, ডেডলিফট, লাইক হেভিয়েস্ট ওয়েট লিফট করার মধ্যে পড়ে। আর অলিম্পিক ওয়েট লিফটিং হচ্ছে পুরোটাই টেকনিক বেসিস একটা খেলা, অনেকটা টাইম পিরিয়ড লাগে সেটা শিখতে। তো যেটার মধ্যে আমি এখনো সেই রাস্তাতে এখনো চলছি। এই যে মেডেলসগুলো পেয়েছো, কোত্থেকে পেয়েছো? যার মধ্যে দেখুন, এটা হচ্ছে আমার, এটা আমি স্টেট চ্যাম্পিয়নশিপে পেয়েছিলাম গোল্ড। ওয়েস্ট বেঙ্গল রিপ্রেজেন্ট করেছো। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে অল বেঙ্গল প্লাস জোনাল। আচ্ছা, সেটাতে গোল্ড পেয়েছিলাম। বাহ, এগুলো সবই তো পাওয়ার লিফটিং এ? এই দুটোই হচ্ছে পাওয়ার লিফটিং এ। আচ্ছা, এটা পেয়েছিলাম ডিস্ট্রিক্টে ওয়েট লিফটিং এ। এটা হচ্ছে আমার ফার্স্ট মেডেল অলিম্পিক ওয়েট লিফটিং এ। ওকে, খেলো ইন্ডিয়া বলে যেটা ইন্ডিয়ার যে গেম হয়, সেখানে আমি ব্রোঞ্জ পেয়েছিলাম। সেটা হচ্ছে আমার এটা। ভেরি গুড। আর এরকম আরো অনেক আছে।
অ্যাভারেজ ওয়েট তুলতে হয়, মানে পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখুন, দুটো গেমেতেই আপনার বডি ওয়েট ক্যাটাগরিজ থাকে। যেমন আমি ধরুন 62 বডি ওয়েট ক্যাটাগরিতে খেলি, তো সেরকম ধরুন আমার বডি ওয়েট ক্যাটাগরিতে যেরকম লিফটিং একটা স্ট্যান্ডার্ড যেরকম থাকে, অনেকেই লিফটিং করা হয়। বাট আমি আমার হেভিয়েস্ট লিফট আপনাকে বলছি। যেমন আমার ধরুন ডেড লিফটে হেভিয়েস্ট লিফট 140 কেজি আছে, স্কোয়াটে হেভিয়েস্ট লিফট 125 কেজি আছে। তো এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে। অ্যান্ড অলিম্পিক লিফটিং যদি বেসিক্যালি বলি, তো ওটা মেনলি হয় দুটো পারফর্ম করতে হয়, একটা হচ্ছে ক্লিন অ্যান্ড জার্ক, আর একটা হচ্ছে স্ন্যাচ। তো স্ন্যাচে আপাতত আমার হায়েস্ট লিফট আছে 70 কেজি, অ্যান্ড ক্লিন অ্যান্ড জার্কে আছে 80 কেজি। তো এটা হচ্ছে টোটাল ওয়েট আমার নিজের পার্সোনাল পিয়ার। তো এটাকে এবার আস্তে আস্তে গ্রো আপ করতে হবে। এবার ধরুন 3টে অ্যাটেম্প পাওয়া যায়, এরকম সেই 3টে অ্যাটেম্পের মধ্যে যেটা আপনার টোটাল হেভি লিফট হবে সেই বেসিসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, তো এটা কি প্রফেশন করে এগোনোর ইচ্ছে? এটাকে প্লাস ফিটনেস ট্রেনার হিসেবে আরও স্টাডি করছি, ফার্দার স্টাডি করছি। তো তুমি এখন কমপ্লিটলি পুরোপুরি ফিটনেস ট্রেনার? একদম। ওকে। তো মৌপিয়া, খাবারের কোনো একটা স্পেসিফিক কিছু ব্যাপার আছে যে এইরকম খেতে পারবে? বিকজ তোমরা ভীষণ প্রোটিন ডায়েটের উপর থাকো বোধহয়। ওটা তো করতেই হয়। যেরকম একটা অ্যাথলিটের যেরকম ধরনের খাবার দাবার লাগে, তো সেটা তো আমাদের কোচের ডিসিশন অনুযায়ী চলতে হয়, মানে একটু রেস্ট্রিকশন তো লাগেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তামার গয়না বানাও তুমি শুরু কিভাবে করেছিলে? আমার 3 বছর যখন বয়স, তখন বাবা, আমি, আমার মা আর আমার বোন আছে আর আমার ভাই, তা এদেরকে নিয়ে আমার বাবা কলকাতায় থাকতে শুরু করে এবং ব্যবসা শুরু করেন। মোটামুটি ছোটোবেলাটা ভালোই কেটেছে, কিন্তু নেক্সট যখন আমি মাধ্যমিক দিলাম 2002 সালে, মাধ্যমিক দেওয়ার পর বাবার মানে কাজের জায়গাটা খুব খারাপ হতে লাগলো। সেই দরুন বাবা কি করলো, আমাদের পুরো ফ্যামিলিটাকে নিয়ে আমরা চলে গেলাম মেদিনীপুরে। সেইখানেই ঘাটালি থাকতাম। তা সেইখানে উচ্চ মাধ্যমিক ভর্তি হলাম। বোন মাধ্যমিক দিল, ভাই 8 পাস করলো। তারপর হঠাৎ বিয়ের প্রস্তাব আসলো, তা বিয়েটা হলো, সামনাসামনি বিয়েটা হয়েছে। বিয়ের পর দেখলাম যে ফ্যামিলিটাই চালাতে আমাদের অসুবিধা হচ্ছে, সেখানে আমি পড়াশোনা ক্যারিটা করব কি করে। তা আমি কি করলাম, এভাবে চলবে না। আমি বাড়িতে 2-3টে পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে টিউশন করতাম। তারপরে প্রায় বিয়ের 1 বছর কেটে গেল। তারপরে আমি প্রেগনেন্ট হলাম, আমার মেয়ে আসলো। তা সেই সূত্রে কি হলো যে এইভাবে তো সংসার চলে না, এরকম অল্প রোজগারে একটা এত বড় সংসার, প্রায় শ্বশুর শাশুড়ি, আমি, আমার মেয়ে, হাজব্যান্ড, এভাবে চলবে না। কি করব, তখন আমার বাবা বাড়িতে তামার কাজ করতো। তা সেইখানে বাবা বলল যে তুই তামার কাজটা শুরু কর। আমি বাবার কাছে গিয়ে গিয়ে ধীরে ধীরে কাজগুলো শিখলাম। ধীরে ধীরে দেখলাম যে এরকম বাড়ির মধ্যে বসে কাজ হবে না। আমার বাড়ির আশেপাশে সবাই বলছে তুই করছিস, তুই রোজগার করছিস, আমরাও করব। তখন আমি ভাবলাম ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদেরকে শেখাবো। আমার বাড়িতে আসতো তারা শিখতে। এইভাবে 1-2 শিখতে শিখতে প্রায় আজকে 30 জন আমার পুরুষ মহিলা নিয়ে আমি কাজ করি। কিভাবে বানাতে? মেশিনে? মেশিন না, হাতের মধ্যে র মেটেরিয়াল কিনে আনতে হতো, সেটাকে আমার কিছু লোককে দিতে হতো, সেইগুলো তারা কিছুটা পাকিয়ে ছোট ছোট রিং কেটে আমাকে দিয়ে যেত। আরেকজনকে দিতে হতো, তারা কি করতো, সেটাকে গেঁথে গেঁথে চেন করতো। এইভাবে করে আরেক কিছু দলকে দিতাম, সেগুলোকে ঝালতে, একটা জিনিসটা আনতে গেলে সেগুলোকে ঝালতে হবে। দেখাও কিরকম ব্যাপারটা। এইগুলো হচ্ছে ছোট ছোট এগুলো হচ্ছে চেন। এইগুলোকে একটা বড় বাতার মধ্যে আটকানো হয় প্রথমে, তারপর এর মধ্যে ছোট ছোট বলগুলোকে লাগানো হয়। এর জন্য আমার কর্মচারী আছে, তারা বলগুলোকে লাগিয়ে দিত। তারপরে সেইগুলোকে আরেক কর্মচারী কি করতো, সেগুলোকে ঝেলে দিত। এইটা কিন্তু আজকে এরকম না, এটার পেছনে নেই করে অন্তত 10 দিন টাইম লেগেছে। তারপর এরকম হয়েছে, সেটাকে নিয়ে এসে পালিশ করেছি, পালিশ টালিশ করে তবে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। এর অনেক রকম ভ্যারাইটিস আছে, অনেক রকম চন্দ্রমুখী চেন আছে, ফ্যান্সি চেন আছে। এক্সপোর্ট করি হচ্ছে বাইরে, নেপাল, চেন্নাই, ব্যাঙ্গালোর। তবে এগুলো করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। বাড়িতে এনে এগুলোকে ঠিকঠাক হয়েছে কিনা সেগুলোকে স্কুটনি করতে হয় বাড়িতে বসে বসে। আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমরা 3 জন মিলে বাড়িতে বসে বসে দেখতাম কোথায় বল খুলে গেছে। প্রিপেয়ার করে সেগুলোকে ভালো করে পালিশ করে বড় বড় প্যাকেজিং বাক্সর মধ্যে পুরে সেগুলোকে কত ওয়েট, প্রায় এক একটা নিয়ে করে 50 থেকে 60 কেজি ওজন হতো। পার্সেল অফিসে গিয়ে সেগুলোকে পার্সেল করতাম। তা মোটামুটি এই ব্যবসাটা আজ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 17 বছর। বাহ, 17 বছর দাঁড়িয়েছে। আজকে নেই করে আজকে এই ব্যবসা করে আমি একটা ছোট বাড়ি আর একটা গাড়ি কিনেছি। সবই তামার ব্যবসা করে? তামার ব্যবসাটা প্রায় 90% চলছে। বাহ, তো শুধু কি চেন বানাও না অন্য কিছু? চেন আছে, আর দেখুন দিদি, এটা হচ্ছে আমার সেটও আছে। এগুলো একটা তৈরি করতে খরচা পড়ে প্রায় ধরুন 1050 টাকা। এটা যখন আমি এক্সপোর্ট করে যখন আমি এটা দিই প্রায় 1400 টাকার মতো এটা পাই। তো এরকম অনেকগুলোকে আমাদের করতে হয়। এর সঙ্গে কানের আছে,
এর সঙ্গে বিভিন্ন রকম সব কিছু, মানে একটা জুয়েলারি সেট যেরকম হয় সেরকম। আজকে মোটামুটি আমার মেয়ে 18 বছর এই জগৎটা চলছে, জানি না কত দূরে কত, তবে চেষ্টা করছি যাতে এটাই আমার একদম শেষ অবধি চলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার। নমস্কার। সঙ্গে কে রয়েছেন? আমার হাজবেন্ড। কি নাম আপনার স্যার? ডক্টর উত্তম শর্মা। কাকুর সাথে কি করে আলাপ? মানে আমাদের চাকরি সূত্রেই আলাপ হয়েছে। হ্যাঁ, দুজনেই না, ও তখন মেডিকেল স্টুডেন্ট, আমি নার্সিং স্টুডেন্ট। হ্যাঁ, ওই হিসাবেই আমাদের আলাপ। তারপর আমি আমার মাকে বলি, কারণ এই ব্যাপারগুলো মাকে একমাত্র না বললে তো ব্যাপারটা ঠিক মানে হয় না। তো তারপরে দুজনে বাড়িতে কথা হলো, তোমার বিয়ে ঠিক হলো। ওদিকে ও ছিল বাড়ির সবচেয়ে ছোট ছেলে। তো আপনিও কি ওখানেই থাকেন? আমি ওখানেই থাকি, যখন প্রয়োজন হয় 5 গ্রাম যাই আসি। আচ্ছা, এইরকম আর কি। আমার তো বহরমপুরে বাড়ি। বহরমপুরে বাড়ি। তাহলে এই ফ্ল্যাটটা ঐন্দ্রিলার ফ্ল্যাট। ঐন্দ্রিলা আমাদের বাংলা সিরিয়াল সিনেমায় কাজ করতে শুরু করেছিল, নতুন কুড়ি নতুন ফুল, কিন্তু পৃথিবীর নিয়ম, কিছু করার নেই, এক সময় চলার পথ থেমে গিয়েছিল। বলছি এই ফ্ল্যাটটা ঐন্দ্রিলা কিনলো? হ্যাঁ, ঐন্দ্রিলাই কিনলো এই ফ্ল্যাটটা, যেহেতু ওর কাছাকাছি সব শুটিং প্লেস গুলো সবই কাছাকাছি। কিন্তু আমার কথা হচ্ছে, জীবন এই যে বিয়ে করলেন, এত সুন্দর কাকুকে দেখে এখনো বলছেন এত বছর ঘর করার পর, কত বছর বিয়ে হয়েছে আপনাদের? হ্যাঁ, 33 বছর। সন্তান কতদিন বাদে এলো? দুটো। আমার 90-তে বিয়ে হয়েছে। 90-তে? হ্যাঁ, বড় মেয়ে 95 হয়েছে। 95? 98 ছোট। একদম। তারপরে শারীরিক ভাবে কোনো গন্ডগোল আপনার? আমার হলো 2007 সালে। আমি বোথ ওভারি ক্যান্সারে আক্রান্ত হলাম। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ইয়েতে এলাম, কলকাতায়। কলকাতায় ওর এক স্যার অপারেশন করলো। তখন ও স্যারকে বললো, স্যার এরকম আপনি একজন অঙ্ক সার্জন নিয়ে নামুন। স্যার আমার সামনেই বললো, তুমি একটু বেশি ভাবছো, সাউন্ডের কিচ্ছু হবে না, কিচ্ছু নাই, আমি করে দেবো ওটি সমস্ত। ওটি করতে গিয়ে যখন অ্যাবডোমেন ওপেন করলো, তখন আমার মেটাস্টেসিস হয়ে গেছে। হ্যাঁ, ও বললো যে ওকে ডাকবে, বলছে যে ব্যাড লাক। আমি বললাম, স্যার আমি তো এটা সাসপেক্ট করেছিলাম বলে বহরমপুর থেকে কলকাতা এলাম, না হলে ওই টিউমার অপারেশন থেকে বহরমপুরই করতে পারতাম। তারপরে তো আমাদের পরিবার সবাই ভেঙে পড়লাম আর কি। এবং সেই দিন যেটা হচ্ছে কি, আমি বারবারই ঐন্দ্রিলার কথা চলে আসছে, আমি রিপোর্টটা নিয়ে গেছি, কাউকে বলছি না। ও আমাকে এসে বলছে, তখন কত বয়স, খুব বেশি হলে 2007-এও ছিল। 2007 তার মানে 9 বছর। ও এসে আমাকে বলছে, বাবা মায়ের কি ক্যান্সার হয়েছে? একদম এই ল্যাঙ্গুয়েজটা আমার একদম মনে আছে। ঐন্দ্রিলা দিয়ে বলি, বাবা তুই বললি কেন? বলছে, না তোমাকে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, দিয়ে তখন আর তো কি করবো, ওকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেললাম। তারপরেই আমরা মুম্বাই যাই। আমরা আস্তে আস্তে একটা মানুষের জীবনের এত বড় বিপদের গল্প তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম না, আমরা আপনার মনোবল বাড়ানোর জন্য একটা গল্প শোনালাম। 2007-এর অপারেশন, আজকেও উনি বসে আছেন আমার সামনে, যখন 2024 মানে 17টা বছরের এই লড়াই জয়ী হয়েছেন। কিন্তু সেদিন উনি চেয়েছিলেন যে ঐশ্বর্য আর আমাদের ঐন্দ্রিলা ভালো থাকুক। ওর জন্মদিন হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2015 সালে। এই তখন রাত 12:30 হবে। ও বসে আছে, সবাই উইশ করবে, বসে আছে, আমি পাশে শুয়ে আছি, ওর মা ঘুমিয়ে পড়েছে। ও বলছে, বাবা আমার পেটে দেখো তো কেমন শক্ত লাগছে। হাত দিয়ে দেখছি, হ্যাঁ শক্ত, বেশ হার্ড মাস আর কি। তখন ওকে নিয়ে আমরা কি কলকাতায় চলে আসি। এমসে চলে গেলাম ডাইরেক্ট দিল্লি। ভালো কিছু রিপোর্ট এলো না, সেই খারাপ এলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর বাপি জোর করেছে না আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য? নীল প্লিজ, বাপির সম্পর্কে কোনো কথা অ্যাটলিস্ট আমি তোমার কাছ থেকে শুনবো না। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি জানি এই কঠিন কথাগুলো বলতে তুমি নিজেকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছ। তুমি বলতে চাইছো না, কিন্তু তাও বলছো। তুমি কি জানো কালকে তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলে তোমাকে কেমন লাগছিল? সেই প্রথম দিকের মতো, যখন তোমার সব কথায় ভালোবাসা উপচে পড়তো আর তুমি প্রাণপণে চেষ্টা করতে সেই ভালোবাসা লুকোতে, কিন্তু পারতে না। আমি কালকে তোমাকে ঠিক সেরকম লাগছিল। তুমি আমাকে ভালোবাসো মেঘ। বাস্তব,
সেটা তো আমি অস্বীকার করছি না, আর এটাও অস্বীকার করছি না যে কাল ওই পুরনো স্মৃতিতে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু কি বলতো, বাস্তব যে আলাদা সেটা আমার ঠিক সময় মনে এসেছে। বাস্তব অস্বীকার করার ছেলে মানুষই তো করবো না, আমি করতে পারবো না। নীল, এই প্রশ্নটা আজ অবান্তর। আজও তুমি মিথ্যে বললে আমি ধরতে পারিনি, কারণ তুমি সত্যি আর মিথ্যের ফারাকটা ভুলে গেছো। একটা কথা বল, কালকের তুমিটা সত্যি না আজকের এই তুমিটা সত্যি? কোনো একজন সত্যি, কোনটা? আজ যাকে দেখছো সেই সত্যি। তাহলে কালকে এখানে কে ছিল? কে আমাকে প্রশ্ন করছিল আমি কেন মন্দিরে গেছি? কে আমাকে বলেছিল রেস্ট নিতে? আমাকে নাকি খুব দুর্বল লাগছে? কে সে? কে সে মেঘ? নীল, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে দিয়েছি। এরপর তোমার যা ভাবার ভেবে নাও, যা বোঝার বুঝে নাও। আর আমি তোমার সঙ্গে এত কথা বলতে পারছি না, আমার স্ট্রেস হচ্ছে। প্লিজ। এড়িয়ে যেতে চাইছো তাই তো? কিসের থেকে এড়িয়ে যেতে চাইছো তুমি মেঘ? হ্যাঁ, নিজের ভালোবাসার থেকে এইভাবে এড়িয়ে থাকা যায়? নিজের ফিলিংস থেকে এইভাবে এড়িয়ে থাকা যায়? যায় না মেঘ, যায় না। তুমি ভুল করছো, বাজে রকমের ভুল করছো। তোমার মন আমাকে খুঁজছে, আমাকে চাইছে। আমি ভিকিরির মতো তোমাকে চাইছি মেঘ। আমাদের ভালোবাসা আজও মিথ্যে হয়ে যায়নি। অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে সেটা আজও বেঁচে আছে মেঘ। চলো না মেঘ, চলো না। সেই শিখাটুকু আমরা আড়াল করে জ্বালিয়ে রাখি। প্লিজ মেঘ, প্লিজ। আবার এই প্রেমহীনতার মধ্যে ঠেলে দিও না আমাকে। আমাকে বাধ্য করো না নীল, কাউকে এই ঘরে ডেকে তোমাকে জোর করে সরিয়ে দিতে। আমি সত্যিই সেটা করতে চাই না। দেখো, একটা কথা তো আমি সারা জীবন চাইলেও অস্বীকার করতে পারবো না, যে আমাকে সত্যিই তুমি অনেক সুন্দর মুহূর্ত দিয়েছো, অনেক কিছু করেছো আমার জন্য। কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে রেখে আমি চাই না আর তিক্ততা বাড়াতে। তুমি প্লিজ চলে যাও, আর কোনোদিন এসো না আমার কাছে প্লিজ। আর এরপর যেদিন ডিভোর্সের কেসের ডেটটা পড়বে, দয়া করে এসে সাইনটা করে দিয়ে যাও, আর ঝামেলা বাড়িও না। এখন প্লিজ চলে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখনো পর্যন্ত তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করছি, আমাকে অভদ্র হতে বাধ্য করো না কিন্তু। সে তোমার বিয়ে হওয়ার পর থেকে নীল, তুমি কবে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো? ও হ্যাঁ, যখন মেঘকে জেলাস করার কথা মনে হয়েছিল তখন আমার সঙ্গে ভালো ব্যবহার করছিল। বেসিক্যালি আমাকে ইউজ করেছে, তাই তো? আমিও কিরম বোকা দেখো। আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম, সত্যি সত্যি ভেবেছিলাম তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই, তোমার জানা দরকার। এই যে মেঘ তোমাকে আজ রিফিউজ করেছে, সেটার জন্য তুমি শুধু মেঘকে দোষ দিও না। বাবি চায় না তুমি আর ওর লাইফে থাকো, তাই মেঘ এটা করেছে। বাবি বাধ্য করেছে মেঘকে এটা করতে। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন মেরি। এটা তুমি না বললেও আমি জানতাম। নীল প্লিজ আমার কথাটা শোনো। আমাকে ইরিটেট করছো কেন? এবার তোমার কি দরকার, কি চাও তুমি? কেন? তোমার কাছে কিছু চাইলে কি তুমি সেটা আমাকে দেবে? আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভুল করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি। তুমি করনি কখনো? আমি করিনি? আমরা সবাই তো করেছি। আমার মনে হয় আমাদের সবার জীবনেই এরকম একটা মোমেন্ট আসে, যে মোমেন্টে আমাদের নিজেদের উপর কন্ট্রোল থাকে না। আমরা কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে। আমরা কি করছি, কি বলছি, কিছুর হুঁশ থাকে না। তো সেটাই হয়তো মেঘের সঙ্গে হয়েছে। ওরও একটা ভুল না হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ আমি মানছি, ও একটা ছোটখাটো সেলিব্রিটি হয়ে গেছে বলে ওর এই কেসটা নিয়ে তো হই হয়েছে।
কিন্তু কি বলো তো নীল, কি দরকার আছে তাতে এত এত ওয়ারিড হওয়ার? ও একটা ভুল করেছে করেছে, দুদিন পর তো লোকে ভুলেই যেত। কি দরকার ছিল মেঘের এই সুইসাইডের নাটক? ময়ূরী, মাইন্ড ইওর ওয়ার্ডস। তুমি ছিলে না ওখানে? ছিলে তো। তুমি কিছু দেখোনি? মনে আছে নাকি যেটা দেখেছিলে সেটা অস্বীকার করতে চাইছো? কোনটা? তুমি দেখোনি ওখানে মেঘ কি অবস্থায় ছিল, কিরম মাতলামি করছিল সেটা তুমি দেখোনি? জিষ্ণুর গায়ে ঢলাঢলি করছিল সেটাও দেখোনি? ওর জামা অবধি নিজের জায়গায় ছিল না, শাড়িটা এদিক ওদিক হয়ে গেছিল, ও আর জিষ্ণু এনজয় করছিল একসঙ্গে। আমরা ওখানে না পৌঁছালে কে জানে ওরা আর কত দূর এগোতো। তার Shut up. আমাকে মারো আর চাই করো নীল, মেঘের কাছে তোমার যাওয়া বন্ধ হয়ে গেছে। ভাবি তোমাকে আর ওর দিকে ঘেঁষতে দেবে না। কি করবে তুমি? হ্যাঁ, একদিকে মেঘের সঙ্গে তোমার দূরত্ব বাড়বে আর আমি তোমার কানে আরো এসব কথা ঢোকাবো। না তোমাকে না মেঘকে, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা মিস্টার মুখার্জি, ওই সেদিন রাতে রিসোর্ট থেকে কৌশিকী মুখার্জিকে যখন সবাই হাসপাতালে নিয়ে যান, তখন আপনি কোথায় ছিলেন? আমি আমার রুমে ছিলাম। কেন? আপনার প্রিয় ভাইজির এই অবস্থা আর আপনি রুমে ছিলেন কেন? আমি ওই অবস্থায় কৌশিকীকে দেখে অসুস্থ হয়ে পড়েছিলাম। কোন রকমে টলতে আমি ঘরে গেছিলাম। সেখানে গিয়ে আমি বিপি আর অ্যান্টি অ্যাংজাইটির ওষুধ খাই। তারপর আমি মেন্টালি কিছুটা সেটেলড হলে আমি নিজেই গাড়িতে ড্রাইভ করে আমি ওখানে বেরিয়ে আসি। শুনলে? হ্যাঁ শুনলাম। এবার তুমি ওনাকে ওই রিভলভারের প্রশ্নটা নিয়ে চার্জ করো। কেন বলতো? বারবার এই কথাটা কেন বলছো? চিরঞ্জিত, তোমাকে যেটা করতে বলা হচ্ছে প্লিজ সেটা করো, বেশি প্রশ্ন করো না। আর তুমি ওনাকে জিজ্ঞাসাবাদ করছো অন মাই বিহাফ, বুঝতে পেরেছো? কিন্তু এখানে সিনিয়র আছেন। তোমাকে যেটা করতে বলছি সেটা করো প্লিজ চিরঞ্জিত, প্রশ্নটা করো। স্যার যদি কিছু বলেন? উফ, স্যার বললে বলবেন চিরঞ্জিত, তুমি তোমার প্রশ্নটা প্লিজ করো। আমার দ্বিতীয় প্রশ্ন, কৌশিকী মুখার্জি যখন হাসপাতালে ঢুকছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন আপনার ছেলে উৎসব মুখার্জি এবং মেহেন্দি মুখার্জি অফিসে কি করছিলেন? সেটা ওদের জিজ্ঞেস করুন, আমাকে নয়। চিরঞ্জিত স্যার, আমি কি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। থ্যাংক ইউ স্যার। মিস্টার মুখার্জি, আপনার একটা রিভলভার ছিল না? হ্যাঁ, কেন? না মানে ওটা কোথায়, মানে কোন মেক, কোন কোম্পানি, ওটার লাইসেন্স? হঠাৎ আমার রিভলভার নিয়ে প্রশ্ন উঠছে কেন? আমি কি কাউকে গুলি করেছি নাকি? উত্তর দিচ্ছ না কেন? বলো, উত্তর দাও। তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? চিরঞ্জিত লিসেন টু মি, তুমি প্রশ্নটা রিপিট করো চিরঞ্জিত। বলুন না। চিরঞ্জিত আবার রিপিট করো, ওনাকে ইরিটেট করো। বলুন না, আপনার কাছে কি রিভলভারটা আছে, মানে দেখানো যাবে? কেন? আমি আমার রিভলভারটা কোনো প্রদর্শনীতে দিচ্ছে নাকি? এখানে কোনো প্রদর্শনী চলছে নাকি? এক্সিবিশন? আমি তো বুঝতে পারছি না। এই মিস্টার বড়বল, এই ছোড়াটা কে? আপনি একে শেখাননি? যখন সিনিয়ররা কথা বলে, যখন সিনিয়ররা কথা বলছেন, তখন তার মাঝখানে কথা বলতে পারেন না? কথা বলা যায় না? না, বলছিলাম যে আপনি আপনার রিভলভারটা কি রিসোর্টে নিয়ে গিয়েছিলেন? শাট আপ! রিসর্টে আমি রিভলভার নিয়ে গিয়ে কি করবো? আমি কাউকে শুট করতে গেছি নাকি? শিওর? তাহলে কি আপনি আপনার রিভলভারটা একবার দেখাতে পারবেন? চিরঞ্জিত, হঠাৎ এই কথাগুলো উঠছে কেন? না মানে স্যার, আমার মনে হলো আর কি, মানে আপনি কি দেখাতে পারবেন?
কেন পারবো না? 100 বার দেখাতে পারবো, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়। ওকে, আমি পরে কথা বলছি। না, আপনারা আমাকে যথেষ্ট ইরিটেট করেছেন, আমি যাচ্ছি। 1 মিনিট। কি কথাটা যখন উঠলো তখন আমরা একবার ওই রিভলভারটা দেখতে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলুন মিস্টার বটপাল, আপনি কি জানতে চান? বসুন। ম্যাডাম, বলছিলাম যে আপনি ঠিক কি দেখেছিলেন? মানে ঘটনাটা যখন ঘটে তখন অকুস্থলে আপনি কখন পৌঁছেছিলেন? রাত তখন অনেক। আমি জানি না কৌশিকী অত রাতে ওখানে কি করছিল, বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আর রাজনাথ মুখার্জি তো একই ঘর শেয়ার করেছিলেন। সেটাই তো স্বাভাবিক। আপনি শিওর? তাহলে আপনারা সবাই মিলে যখন হসপিটালে গেলেন তখন রাজনাথ মুখার্জিকে ডাকেননি? ব্যাপারটা ঠিক মাথায় ছিল না, ভীষণ টেনশনে ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। কৌশিকীকে ওই অবস্থায় দেখে আমরা ওকে ধরাধরি করে গাড়িতে তুলে সোজা। তাছাড়া রাজনাথ ওসব দেখে খুব অসুস্থ হয়ে পড়েন। কোনো ক্রমে রুমে গিয়ে ওই বিপির ওষুধ, তারপর অ্যান্টি অ্যাংজাইটির ওষুধ খায়। ওকে আর ডাকেনি। আপনি সত্যি কথা বলছেন? আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন মিস্টার বটপাল। না না, আমি আপনাকে ইনসাল্ট করিনি, জাস্ট জিজ্ঞাসা করলাম মানে আপনি ঠিক বলছেন কিনা। আমি ঠিক বলছি মিস্টার বটপাল, ভুল বলিনি আমি। কৌশিকের যে কি হলো কি শুনছো? কাঁদছেন কি? বৈদেহী মুখার্জি। সব রেকর্ড হচ্ছে তো? সব রেকর্ড হচ্ছে, চিরঞ্জিত সব ব্যবস্থা করে রেখেছে। দ্যাটস গ্রেট। কি বলছেন ওই মহিলা বৈদেহী মুখার্জি? উনি বলছেন গুলি চলার পরে বাইরে আসেন, টেন্স ছিলেন, তারপর কৌশিকী মুখার্জিকে ধরাধরি করে গাড়িতে তোলেন। রাজনাথ মুখার্জিকে ডাকেননি, দেন গাড়ি নিয়ে বেরিয়ে যান। মিথ্যে কথা বলছেন ওই মহিলা, জাস্ট মিথ্যে কথা বলছেন। তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা এই কেসটা খুব তাড়াতাড়ি কিনারা করতে পারবো, কিন্তু স্বয়ংভূ আমাদেরকে একটা কথা মাথায় রাখতেই হবে। কি? কৌশিকী মুখার্জিকে এমন ভাবে প্রোটেকশন দিতে হবে যাতে একটা মাছিও না হতে পারে। কৌশিকী মুখার্জির, আমার ভর্তির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে মানুষগুলোকে তুই দুদিন আগে চিনতিস না, এট দ্য কস্ট অফ দোজ পিপল তুই আমাকে ইগনোর করছিস, আমার ভালোবাসাটাকে ইগনোর করছিস, আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিচ্ছিস। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? তুই আমার মায়ের এক্সকিউজ দিচ্ছিস, অজুহাত দিচ্ছিস, কিন্তু তুই তো নিজে ওদেরকে ছাড়তে পারছিস না। আমি তো বলছি তোকে আমি পারছি না। আর আমি কোনো
কিছু নিয়ে কিছু এক্সকিউজ দিচ্ছি না, আমি আমার কথা বলছি, আমি তোকে বাস্তবটা দেখাচ্ছি আর এটাই সত্যি। দেখ এখনো সময় আছে, আমি বলছি তোকে, আমরা একটু অ্যালার্ট হই, আমরা সরে আসি এই সম্পর্কটা থেকে। তুই বরঞ্চ একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। হ্যাঁ রে শতদ্রু, তোর সাথে না আমার ঘর বাঁধা আর হবে না, সেটা আর সম্ভব নয়। আমি সম্পর্কটার মধ্যে থাকতে চাই না শতদ্রু। দেখ এটাও তো সত্যি যে আমার এখনো ডিভোর্স হয়নি, আমি এখন আমার শ্বশুর বাড়িতেই থাকি, আমি বিয়ে হয়ে যাওয়া একটা মেয়ে। শুধু শুধু তুই তোর জীবনটা কেন আমার জন্য ধ্বংস করবি বল? দরকার নেই তো, তার থেকে তোর মা যেটা বলেছে তুই সেটাই কর। ভালো মেয়ে পেয়ে যাবি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। বুঝেছি, বুঝতে পেরেছি। তুই আমার মায়ের কথাগুলো রিপিট করছিস তাই না? রিপিট নয়, এটাই তো সত্যি। দেখ কাকিমা যেগুলো বলেছে সেগুলো তো ভুল কথা নয়, আর আমি তো এত বোকা নই যে আমার বোঝার মতোই বোধ বুদ্ধি নেই, সব কথাই তো ঠিক। বিপাশা দি বলছে আমাকে না বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো তোমাদের যা কথা বলার আছে বলো। হ্যাঁ আসি আমি। তুই যাচ্ছিস তো? যা, তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখিস। আমি কিন্তু নিজে থেকে আর কোনোদিনও তোর কাছে ফিরবো না। সেই পথ তুই নিজে হাতে বন্ধ করে দিলি। ঠিক ঠিক বলেছি শতদ্রু, সেই পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি, সবটা আমি করেছি। তুই যদি এটা মনে করে শান্তি পাস তাহলে শান্তি পা। আমি এই সম্পর্ক থেকে সরে এসেছি, আমি 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 তাই। ভালো থাকিস। আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু এখন আমার কথা শুনবে না, ও তোমাকে এখন দেখাশোনা করে। ন্যাচারালি তুমি তোমার ছেলের কথা না শুনে যে বৌমা এতদিন ধরে এত অত্যাচার করেছে, এত অপমান করে গেছে, তার কথাই তো তুমি বেশি গুরুত্ব দেবে, তাই না? তা হতে যাবে কেন? হ্যাঁ, তুমি যে আজকে ওর দিবস দিলে, কালকে পিয়াকে বে করে নিয়ে ঘরে আসবে, তাকে আমার জানতে বাকি আছে নাকি? হ্যাঁ আনবো আনবো, তাতে তোর কি অসুবিধা হয়েছে? আমার কিসের অসুবিধা শুনি? আমার কিসের অসুবিধে? হ্যাঁ, ভারী কত এ বাড়িতে তোরা আমায় মনীষী মনে করিস? আমার মা এই বাড়িতে এখনো আছে, তাই তোমরা আমাকে তাও একটুখানি যা মানে গুনি করিস। আমার মা যদি না থাকতো না, তাহলে কবে আমাকে বিয়ে করে দিতি তোরা এই বাড়ি থেকে? আমার বড় বড় কথা, যা এখান থেকে যা। পুতুল দি তুমি চুপ করো না গো, তুমি কেন কথা বলছো বলো তো? শুধু শুধু যেচে অপমানিত হবে, আর তোমাদের কারোরই তো এর মধ্যে কথা বলার দরকার নেই, আমরা তো কথা বলছি, কেন ঢুকছো এর মধ্যে? বৌমা, ও বৌমা, সে তুমি যাই বলো, তোমার কাছে কিন্তু আমার একটা অনুরোধ আছে। এই অনুরোধ তোমায় রাখতে হবে বৌমা। দেখো, ও যদি প্রিয়াকে বিয়ে করে না, ওর জীবনটা কিন্তু প্রিয়া একেবারে শেষ করে দেবে, আমি তোমায় বলে দিলাম। না না, অন্য কারণে বলছি। আমি
কি করবো বলো, হাজার হোক, মা তো জন্ম দিয়েছিলাম, পেটে ধরেছিলাম সন্তান, আমার প্রথম সন্তান। কত কষ্ট করে জন্ম দিয়েছি, কত কষ্ট করে বড় করেছি। সেই জন্য বলছিলাম তোমাকে ওর সঙ্গে থাকতে হবে না গো। তুমি পরাগের সঙ্গে থেকো না, কিন্তু ওকে ওই ডিভোর্সের কাগজে সইটা দিও না। কেন বলছি জানো? বলছি এই কারণেই যে ওই তুমি যদি ডিভোর্সের কাগজে সই দাও, তাইলে ও পরদিনই ওই প্রিয়াকে গিয়ে বিয়ে করে আনবে। পুতুল ঠিক বলেছে গো মা, ও আমার আবুদা মেয়ে, কিন্তু মাঝে মাঝে ভারী সত্যি কথা বলে গো। তুমি ডিভোর্সের কাগজে সই দিলেই পরাগ পরের দিন প্রিয়াকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবে। আর ও যদি প্রিয়াকে বিয়ে করে তাইলে তো সব শেষ হয়ে যাবে। সেই জন্য বলছিলাম তুমি ডিভোর্সটা খালি দিও না, ওই ডিভোর্সের কাগজে সইটা খালি করো না, থেকো না ওর সাথে। আর ও যদি প্রিয়াকে বিয়ে করে, বারবার তোমাকে বলছি মা, এই সংসারটা একেবারে উচ্ছন্নে যাবে, ওর জীবনটাকে ধ্বংস করে দেবে, সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। দেখো আমার কি আছে বলো, আমি আমার জন্য বলছি না গো, আমি তো ওদের সঙ্গে থাকবো না, খাবো না, কিছুই নেই। মা, তোমার ছেলের জীবন উচ্ছন্নে যাবে বলে আমি এই সম্পর্কে সুতো বজায় রাখবো, সেটা তো হতে পারে না। সেটা যদি হয় আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। না বৌমা, বৌমা গো, এমন করে এত কঠিন কথাটা বলুন না। দেখো এই কথাটা ঠিক যে আমরা তোমার ভরসাতে বেঁচে আছি গো। দেখো না, দেখো এই দুই ছেলেকে বড় করলুম, দুটোই অপকণ্ড তৈরি হয়েছে, দুটোই। ভাগ্যিস তুমি এসেছিলে, তাই জানতে পারলুম। তুমি এলে বলে তো বুঝলুম গো বৌমা, নইলে সারাটা জীবন ওই মুখের সঙ্গেই বাস করতে হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার ব্যক্তিগত জীবনে কাউকে হুটহাট করে ঢুকতে অ্যালাউ করি না, ইন্টারফেয়ার করতে অ্যালাউ করি না। বোঝাতে পারছি? আর শুধুমাত্র আমার ঘর বলে নয়, আমার জীবনের যে কোনো ছোটখাটো সিদ্ধান্তের ব্যাপারেও আমি কারো ইন্টারফারেন্স পছন্দ করি না। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি জানতাম না, আমাকে তো কেউ বল। তাহলে সেটা আপনার জেনে নেওয়া উচিত ছিল। আমি আশা করছি ভবিষ্যতে আর আপনার দ্বারাই ভুলটা হবে না। হে মহেশ্বর, যে মানুষটা অত বড় বিপদের সময় আমাকে রক্ষা করেছে, আমাকে বাঁচিয়েছে, আজ আমি সেই মানুষটাকে এতটা রাগিয়ে দিলাম। বিমল, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? না না, পালাবো কেন, আমি পায়চারি করছিলাম। পায়চারি করতে যাচ্ছিস? আমার মাথার চুলগুলো না এমনি এমনি পাকেনি। কি ভেবেছিস আমি ঘাস খাই? এই মেয়েটা আসার পর থেকে একটার পর একটা বিপদ ঘটছে। কেন, কি করে করছিস সব? এইভাবে গোছাতে গিয়ে যে কত কিছু এলোমেলো হয়ে গেল। আপনি ওদের কিছু বলবেন না, ওরা কিছু করেনি, সব দোষ আমারই তো আগে জেনে নেওয়া উচিত। একদম চুপ করো। কেন এত বোকা মেয়ে বলো তো তুমি? সবার দোষ নিজের ঘাড়ে নিতে চাও। শ্যামলী, শ্যামলী, আমার ডাকছে আমাকে, আমি যাবো না। আরে বাবা, গিয়ে দেখো কেন ডাকছে, তুমি যাও যাও। না, আমি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছি, শান্ত মানুষ এতটা রেগে গেছে। আপনাকে আমি এতক্ষণ ধরে ডাকছি, আপনি কোনো রেসপন্স করছেন না কেন? ভুল হয়ে গেছে। আপনি এটা কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন এটা? আমায় ক্ষমা করে দিন স্যার, এটা হারিয়ে যাবে ভেবে আমি তুলে রেখেছিলাম। কোথায় পেয়েছেন এটা? ওই আপনার বই ফাইল টাইল সব খাটের উপর ছিল, ওর মধ্যে থেকে পেয়েছি। আমি এর থেকে বেশি কিছু করিনি, আমি তো জানিও না ওটা কি, ওটাকে কি বলে। এটাকে পাসপোর্ট বলে। গত 1.5 দিন ধরে আমি এটা খুঁজে যাচ্ছি, কোথাও পাইনি। ধন্যবাদ আপনাকে।
তাই আমি তো ভয় তবে এটাই শেষ। ভবিষ্যতে কোনোদিনও আমার ঘর পরিষ্কার করার জন্য আপনি কিন্তু যাবেন না, বুঝতে পেরেছেন? কি গো শ্যামলী, খুব তো ভয় পাচ্ছিলে দেখলে। শোনো, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে সে কাজের ফল ভালো হবে। নিজেই তো তার প্রমাণ পেলে। কিন্তু স্যার মানুষটার ভিতর এত রাগ এলো কোথা থেকে? চোখ দেখে তো ওরকম মনে হয় না। কি হয়েছে মানুষটার সাথে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্ষুনি আর একটা ভুল করছিলাম। রাত বিরেতে এক্ষুনি সবার ঘুম ভেঙে যেত। না না না, আর কোনো ভুল করা যাবে না। শ্যামলী সাবধান, আর ভুল করা যাবে না। শ্যামলী, তোমার কাজ এখনো শেষ হয়নি? হ্যাঁ, এই হয়ে এসেছে। কেন গো? না না, কিছু না, মানে এমনি আর কি। মানে বলছিলাম যে ওই তখন আমাদের মধ্যে যা হয়েছিল না, সেগুলো কিন্তু তুমি কিছু মনে রেখো না ভাই। হ্যাঁ, মানে দেখো, ভুল বোঝাবুঝি যা হওয়ার ছিল সেগুলো তো সব মিটেই গেছে, তাই না বলো? মানে আমাদেরকে যখন এই বাড়িতে একসাথে থাকতেই হবে, তখন ওই একসাথে মিলেমিশে সব কাজকর্মগুলো করাই ভালো, তাই না? সেটাই তো, সেটাই তো। আমি কিচ্ছু মনে করিনি গো, আমি কিচ্ছু মনে করিনি। একসাথে থাকতে গেলে তো ওরকম একটু হয় না। মানে আমাদেরকে তো একসাথে থাকতে হবে, দল বেঁধে থাকতে হবে, যাতে আমরা একে অন্যের বিপদে একদম ঝাঁপিয়ে পড়তে পারি, তাই না বলো? ঠিক বলেছে, একদম ঠিক। শ্যামলী, বলছিলাম যে তোমার কাছে আমি আজকে একটা সাহায্য চাইতে এসেছি ভাই। বলো না, বলো না। মানে বলছিলাম যে ওই কালকে সকালবেলা না আমরা একটুখানি ওই বুড়ো শিবতলায় বাবার থানে একটুখানি পুজো দিতে যাবো আর কি। তাই কাল সকালবেলাটা তুমি একটু এদিকটা সামলে নিতে পারবে? মানে কালকে না খুব ভালো একটা দিন জানো, আর আমি না বাবার কাছে মানত করে রেখেছিলাম, তাই। ও দিদি, দিদি তোমরা কালকে মহেশ্বরের কাছে পুজো দিতে যাবে? আমাকে নিয়ে চলো না গো, কতদিন আমি আমার মহেশ্বরকে পুজো দিই না, একটু আমাকে নিয়ে চলো না গো। না না, সে কি কথা বলো? মানে তুমি যদি চলে যাও তাহলে এই সমস্ত এত কাজ, ঝাড়া পোছা, এগুলো কে করবে বলো? তুমি চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আমি সব বাসন কোসন ধুয়ে ফেলেছি, আমি এক্ষুনি সবজিপত্র সব কেটে সব গুছিয়ে রাখছি। কোনো অসুবিধা না না না, তোমাকে এখন এত কাজ কিছু করতে হবে না। এখন কেউ যদি এসে দেখে না এই রাত্রিবেলা তোমাকে জাগিয়ে রেখে কাজ করাচ্ছি, তাহলে সবাই এসে আমাকে ভীষণ বকবে গো। করতে হবে না তোমাকে। তাহলে শ্যামলী, মানে তুমি যখন এত করে চাইছো ওখানে যেতে, তাহলে একটা কাজ করা যেতে পারে। মানে আমরা তাহলে কাক ভোরে উঠে আমরা ওই বাবার থানে পুজো দিতে চলে যাই। তাহলে আমরা পুজোটা দিয়ে আবার বাড়ির সবাই ওঠার আগে সকাল সকাল আমরা চলে আসতে পারবো। ভালো হবে না বলো? খুব ভালো হবে, খুব ভালো হবে, একদম ঠিক, খুব ভালো বুদ্ধি বের করেছো। তাহলে এই সমস্ত কাজ এখন থাক না শ্যামলী, তুমি এখন যাও, গিয়ে শুয়ে পড়ো। কালকে তোমাকে আবার সকাল সকাল উঠতে হবে তো। যাও যাও যাও। না, এগুলো একটু মোছা বাকি। তুমি আরে শ্যামলী, এখানে যা আছে এগুলো সব আমি আজকে সামলে নেব, তুমি রাখো তো এসব। যাও, তুমি কি শুয়ে পড়ো, যাও যাও যাও। দিদি তোমরা খুব ভালো গো, খুব ভালো। যাও যাও যাও। কাজ হলো? কাল সকাল সকাল বেড়াল বাড়ি থেকে পার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বস্তির সবাই অর্জুনের জন্য ওয়েট করছে, আর অর্জুন তো শুধু আমার গার্জিয়ান এঞ্জেল না, গোটা বস্তির সবাই গার্জিয়ান এঞ্জেল অর্জুন।
সবাই অর্জুনকে নিজের ঘরের ছেলের মতো ভালোবাসে, ভরসা করে। আমি তো দেখেছি ভাইফোঁটার দিন কত দিদি বোনেরা এসে অর্জুনকে ভাইফোঁটা দিয়েছে। অর্জুনকে আমরা চলে এসেছি সবাই, আমরা ফোঁটাতে পারি। কেউ যদি অর্জুনের কোনো ক্ষতি করতে চায়, ওর নামে একটাও খারাপ কথা বলতে আসে, বস্তির সবাই অর্জুনের হয়ে রুখে দাঁড়ায়, কারোর পরোয়া করে না। যখন আমি খারাপ কথা বলেছিলাম তখন আমাকেও বকেছিল সবাই। কাকে ঢিল ছুটছে তুমি? হাত ভেঙে দেবো ওর গায়ে লাগলে। এই বস্তিতে অর্জুন কারোর ছেলে, কারোর ভাই, কারোর বন্ধু। আর আজকে সবাই অর্জুনকে খুব দরকার। আমি সেলফিশের মতো অর্জুনকে নিজের কাছে আটকে রাখতে পারবো না আজকে। আপনি জানেন মিলি এত অল্প সময় এমন করে চিনেছে অর্জুনকে। ওর থেকে ভালো জীবন সঙ্গী অর্জুন কখনোই পেত না। তুমি দেখো ঠাকুর, ওরা যেন একে অপরের সাথে থাকতে পারে সারাটা জীবন। মেজো বৌমা, এই মেয়েটা এসব কি বলছে বলো তো? আমি কিছু। দিমা, তুমি টেনশন করো না। অর্জুন তো মাঝপথে জোর খুলে রেখে যাচ্ছে না, তাই না? দেখি জোরটা আমাকে দিন। এই যে আমি এটা আমার কাছে যত্ন করে রাখলাম। অর্জুন বস্তির ঝামেলা মিটিয়ে আসলে আবার আমাদের বিয়ে হবে। আপনি লেট করবেন না অর্জুন, যান, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আর প্লিজ টেক কেয়ার। আমার ছোট্ট মিলিটা হঠাৎ করে এত বড় হয়ে গেল, বয়া তো জানতেই পারিনি। আমি যেটা করলাম সেটা ঠিক করলাম তো বয়া? ঠিক করেছিস, একেবারে ঠিক কাজ করেছিস। ইস, এই ক্রাইসিসে যদি আমি অর্জুনের পাশে থেকে বস্তির সবার জন্য কিছু একটা করতে পারতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হঠাৎ প্রদীপটা নিভে গেল কেন? আমার ছোট ছেলেটা ঘরে মধ্যে আটকা পড়ে আছে, ওকে কিছু বের করা যাচ্ছে না। আমি আমার ছেলেটাকে বাঁচাই। কোথায় কোথায় কোথায়? আগুনের মধ্যে আটকা পড়ে আমার ছেলেটাকে আমি ফিরে পেলাম।
টেনশন হচ্ছে বয়া। অর্জুন এখন এলো না কেন? ওর তো এতক্ষণে ফিরে আসার কথা, ওর কোনো খবর পেলাম না। ওর কোনো ক্ষতি হয়নি তো? আমার তো সবকিছুই ঘেটে যায় বয়া। আমার জন্য অর্জুনের কোনো ক্ষতি হলো না? আমি ভুল করলাম না তো? আমি না অর্জুনের কাছে যাবো বয়া। মিলি শান্ত হ মিলি। আচ্ছা তুই না সকলকে বুঝিয়ে অর্জুনকে পাঠালি, তাহলে তুই এখন অস্থির হলে কি করে চলবে বলতো মা? শান্ত হ। না বয়া, তুমি তো জানো আমার সবকিছু কেটে যায়, শেষ পর্যন্ত সব নষ্ট হয়ে যায়। আমার না খুব ভয় লাগছে। অর্জুনের কোনো ক্ষতি হলো না তো? আমার তো সবসময় এরকম হয়, কিন্তু এবার না আমার নিজের জন্য ভয় লাগছে না বয়া। আমার না অর্জুনের জন্য খুব ভয় লাগছে। এখন তো আমার এই খারাপ ভাগ্যটার সাথে অর্জুনের ভাগ্য জড়িয়ে গেছে। যদি আমার জন্য অর্জুনের কিছু হয় তাহলে আমি কি করবো বয়া? অর্জুনের কোনো ক্ষতি হবে না মিলি, কোনো ক্ষতি হবে না। তুই কি একটা বলতিস না, অর্জুন তোর গার্জেন এঞ্জেল, ব্যাপারটা না উল্টে গেছে। এখন তুই অর্জুনের গার্জেন এঞ্জেল হয়ে গেছিস। তোর কথা ভেবেই তো ও মনে শক্তিটা পেয়েছে, সেই জন্যই তো গেছে বস্তির মানুষগুলোকে বাঁচাতে, তাই না? তুই যদি এভাবে অস্থির হোস তাহলে তো ওর মনোবল ভেঙে পড়বে। মা শান্ত হ, মা দেখবি সব ঠিক হয়ে যাবে। অর্জুন ঠিক ফিরে আসবে, সব ঠিক হবে। মা একটু শান্ত হ। অর্জুন একটা ঘরের মধ্যে আগুনে আটকা পড়েছে, কিছুতেই বার করা যাচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের যদি এতই কথা বলার দরকার হয় আমার ঘরের বাইরে গিয়ে কথা বলো। যাও তুমি ঘরের বাড়ি। আমি তো এই ঘর থেকে চলে যাব, তারপর এই ঘরে কিন্তু নীলু এসে ঢুকবে। আচ্ছা টিয়া, আমাকে একটা কথা বলো, ওইরকম একটা বিলো স্ট্যান্ডার্ডের মেয়ের সাথে এই একই বিছানায় তুমি শুতে পারবে তো? ঘৃণা লাগবে না তোমার? সেটা আমার ব্যাপার, তোমাকে সূর্য, তুই এখানে এসেছিস ওই মেয়েটিকে এই ঘরে ঢোকাবি বলে? হ্যাঁ। সিরিয়াসলি? আর তুই ভাবলি আমরা এটা মেনে নেব? সূর্য, একটা কথা মাথায় রাখিস যে কোনো রাস্তার মেয়েকে কোনো ভদ্র বাড়িতে কখনো জায়গা দেওয়া হয় না, তাও আবার পার্সোনাল বেডরুমে। ছি 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 ছি, নতুন বউকে কি অপমানটাই না করছে। কেন যে বলতে গেলাম আমি, এত রাতে কি বাজে পরিস্থিতি তৈরি হলো। ব্যাস, তোরা অনেক কথা বলে নিয়েছিস, তোদের কাউকেই কোনো অসুবিধায় পড়তে হবে না। আমি যা বোঝার বুঝে নিচ্ছি। কি করবে তুমি? হ্যাঁ কি করবে শুনি একবার? ভুলে যেও না আজ কিন্তু তোমাদের কাল রাত্রি। সূর্য, ভুলো ওই মেয়ের ধারে কাছে তুমি যাবে না। আমি ওসব কাল রাত্রি টাত্রি কিছুই মানি না। আমি এই মুহূর্তে নীলুর ঘরে গিয়ে বসছি। সর্বনাশ, সূর্যদা এই ঘরে আসতে চাইছে, কি হবে এবার? তুমি কি বলছো কি সূর্য? মা জানতে পারলে কি হবে ভেবেছো? তুই কি সব ব্যাপারে স্বেচ্ছাচারিতা করবি এটা ঠিক করেই নিয়েছিস? দেখ, আমি তোদের কাউকেই কোনো এক্সপ্লেনেশন দেব না। আমার যেটা মনে হয় আমি সেটাই করব। এই কেমন ধারা কাণ্ড গো? কোনো নিয়ম আচারের ধারে ধারে না, যে মঙ্গল অমঙ্গলের ভয়ও নেই নাকি? সূর্য, সূর্য, কি ব্যাপার সূর্য, এত রাতে এখানে এত হয়েছে কিসের? দেখুন না, বিয়েতে একের পর এক অনাসৃষ্টি কাণ্ড হয়েই চলেছে। কাল রাত্রিতে যে বরকনের মুখ দেখে 7 জন্মও আমি শুনিনি বাবা। 7 জন্মে এরকম বিয়েও কখনো দেখেছেন কি? সূর্য, আমি তোমার মুখ থেকে শুনতে চাই কি ঘটেছে, আমাকে খুলে বলো। এই রে, কাকু চলে এসেছেন। কি হবে এবার? ইস, কি লজ্জার ব্যাপার। কি কুক্ষণে যে ভয় পাওয়ার কথাটা বলতে গেলাম আমি। কি হবে এবার? টিয়া, এসব আমি কি শুনছি? আমরা তো সচরাচর তোমাকে বিরক্ত করি না, মাত্র একটা তো রাত,
একটু অ্যাডজাস্ট করে থাকা যেত না? ঠিক আছে, এই নিয়ে আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি তোমার মাকে ডেকে দিচ্ছি, সেই কথা বলবে। না থাক, এত রাতে মাকে ডাকতে হবে না, মায়ের শরীর খারাপ। পাঠিয়ে দাও ওকে, এই ঘরে পাঠিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর অনেক পেমেন্ট বাকি আছে, ওই ডেকোরেশনের লোকদেরও টাকা ফাঁকা দিতে হবে। এই 300। কি এটা? এখন ভারী কাজের জিনিস সেটা। বাবার ডেথ সার্টিফিকেট। বলছি এটা যত্ন করে রাখ, এটা তুলে রাখ যত্ন করে, কাজে লাগবে এখন। দিদিভাই, দিদিভাই আমার কত স্বপ্ন ছিল না, ডাক্তার হব, বাবার সব কষ্ট দূর করে দেব, বাবার গর্বে বুকটা ফুলে উঠবে। আমার সুযোগটাই দিল না রে। কত কষ্ট করে পড়াচ্ছিল, আমি স্বপ্ন পূরণটাই করতে পারলাম না। আমরা ভাবি এক আর হয় আর এক। মানুষটার যে শরীরটা এত খারাপ ছিল, আমি কেউ তো সেটা বুঝতে পারিনি। বল, কষ্ট পাচ্ছিল খুব, সেই জন্য ঠাকুর হয়তো নিজের কাছে ডেকে নিলেন। কিন্তু তা বলে তোর স্বপ্ন থেমে থাকলে চলবে না। হ্যাঁ, তো স্বপ্ন পূরণ করতে হবে স্রোত। বাবা দেখবে তার ছোট মেয়ে বিরাট বড় একজন ডাক্তার হয়েছে, সেখান থেকেও বাবা খুব গর্ব করবে তোকে নিয়ে, বুঝেছিস? হ্যাঁ, তুই সবাইকে সান্ত্বনা দিচ্ছিস, মনে জোর দিচ্ছিস, আর তোর কষ্টটা তোর কষ্টটা কাউকে না দেখাতে চাইলেও বুঝতে পারি। কি একটা ঘটনায় তোর জীবনটা শেষ হয়ে গেল রে। ধুর পাগলি, কে বলেছে আমার জীবন শেষ হয়ে গেছে? এই যে আমি পরিবারে থেকে গেলাম, তোদের কাউকে ছেড়ে যেতে হলো না, এটাও কি কম পাওয়া নাকি? হ্যাঁ, বাবা চলে গেছে বলে খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু অন্য আর কোনো কষ্ট নেই আমার, বুঝেছিস? কোনো কষ্ট নেই। আচ্ছা শোন না, বলছি অনেকটা রাত হয়ে গেছে, যাই এবার শুয়ে নেবো না? পিসুমনি তো মায়ের কাছে শুচ্ছে, তাহলে আমরা দুজন এখানে শুয়ে যাবো। হ্যাঁ, কাল আবার সকাল সকাল উঠতে হবে তো নাকি? আমি বিছানাটা করছি। ওদিকে নীলু কি করছে? আজ তো কাল রাত্রি, নীলু একা ঘুমোতে পারে না, তাও আছে না পরিবেশ, কার সাথে ঘুমোবে মেয়েটা কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি আর কতক্ষণ লাগবে? দাও না, মুখে গুঁজে দাও না তাড়াতাড়ি। হয়ে এসছে মা। আর খাওয়া গেলে এইটা খাইয়ে দেবে না, একটা ট্যাবলেট দেবে, ঠিক আছে? আমিও খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। বলছি তোমার তো ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবার খেও না মা, আরো ঠান্ডা লেগে যাবে। তুমি যাও গরম করে নিয়ে এসো খাবারটা। হ্যাঁ ঠিকই বলেছো, গলাটার যা অবস্থা আমার। এদের বাড়িতে যা ফ্যাকড়া, আমাকে ঢুকতে দেবে রান্নাঘরে? আরে ওই মেয়েটা আছে না যে কাজ করে, সবিতা। সবিতা
খুব ভালো মেয়ে, ওকে বলবে ও করে দেবে গরম। যাও। তাই যাই বড়। তুমি নাও নাও নাও, তাড়াতাড়ি খাও। লাস্ট কেন? এই তো ওষুধ দিয়ে গেছে। যতদিন না মনিকা আন্টির থেকে জানতে পারছি এটা কিসের ওষুধ, আমি কিছুতেই বাবাকে খাওয়াবো না এই ওষুধ। বাবা, তোমার সঙ্গে একজন দেখা করতে চেয়েছে, তুমি রেসপন্স করেছো শুনলে খুব খুশি হবে। নার্সের তো মনে হয় আসতে দেরি আছে, খাবার গরম করতে গেছে। আমি এক্ষুনি একটা ভিডিও কল করি, দাঁড়াও। চা কানেক্ট হচ্ছে না কেন? ও রিচার্জ ফুরিয়ে গিয়েছিল তো, সেজন্য বোধহয় ইন্টারনেট কানেকশনও গেছে। নার্স তো ফোনটা এখানে চার্জে দিয়ে গেছে। বাহ, লকও নেই। ফোন থেকে একটা ফোন করব। আননোন নাম্বার থেকে আমাকে ভিডিও কল করছে। আমি তোমাকে একজনের সঙ্গে দেখা করাবো বলে ফোন করেছি, দেখো। বাবা, বাবার ওষুধগুলো সব শুরু হয়ে গেছে তো। বাবা মনে হয় ওষুধগুলোতে রেসপন্ড করছে। আজকে সকালবেলা যখন আমি কথা বলছিলাম, বাবা আমার কথা সাড়া দেওয়ার চেষ্টা করেছে, জানো। থেকে বড় খুশির খবর তো আর কিছু হতে পারে না। জানো দিদি, তুমি একমাত্র পারবে বাবাকে সামলে রাখতে, আমি জানি সেটা। প্লিজ সামলে রাখো। আমার ফোনটা তোমার হাতে কেন? আরে তুমি চার্জে দিয়ে চলে গেছিলে, ফোনটা কি গরম হয়ে গেছিল। আমি এরকম ঘটনা শুনেছি আমাদের পাড়ায়, একজনের ফোন এরকম চার্জে গরম হয়ে গিয়ে বোমের মতো ফেটে গেছে। তাই আমি ঠান্ডা করছিলাম। এই দাও তো ফোনটা দাও, ফোনটা দাও। না, হাত দিও না, পুড়ে যাবে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে বলো তো আমাকে? আরে কিছুই না, বিষয়টা হচ্ছে কালকে একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট মিটিং, সেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো এবার বিষয়টা হচ্ছে আমি যে মিটিং এ যাব, শার্ট নেই পরে যাওয়ার মতো। তাই ভাবছিলাম আমি একটু বেরোই, শার্ট কিনে আনি। আর এই দুধটা আমার কয়েকদিন ধরে ডাইজেস্ট হচ্ছে না, তাই ভাবছিলাম একটু ওট মিল্ক নিয়ে আসি। সেই জন্য টাকা খুঁজছিলাম। এটা সমস্যা কোথায়? শার্ট দেখাও। শার্ট এই যে তুমি দেখলে বুঝতে পারবে। এই দেখো শার্টটার অবস্থা দেখো, এই যে দেখো ফেড হয়ে গেছে পরে পরে। এই জামাটা পরে যাওয়া যায় বিজনেস মিটে বলো? এই পুরনো শার্টকে নতুন করে দেওয়ার ট্রিক তিতির বসু খুব ভালোভাবে জানে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন ডিজাইনার। বাবা এরকম পুরনো জামা কাপড়কে আমি চুটকি মেরে নতুন করে দিয়েছি। মানে কিভাবে কি কর এই যে ওমা, এটা তো ইস্ত্রি, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে এই শার্টটা নতুন হয়ে যাবে, ইস্ত্রি করলে সব নতুন। ও, জামাটা ইস্ত্রি করলে নতুন হয়ে যাবে? কিন্তু দিদির আমি তো জামাই ইস্ত্রি করতে পারি না। হ্যাঁ না, শোনো, আমি যা যা ইনস্ট্রাকশন দেব আমার ইনস্ট্রাকশন ফলো করে তুমি কাজটা করবে, তাহলে তুমিও শিখে যাবে। প্রথমে ওই জামাটাকে জল ছেটাবো। জলের ছিটে? হ্যাঁ দিলাম। এইবার ওটাকে হাতে নিয়ে দলা মোচড়া করো। দলা মোচড়া? তিতি, এই শার্টটা দলা মোচা করে কি অবস্থা হলো? এই শার্টটা তো আরো অবস্থা খারাপ হয়ে গেল। এই শার্টটা কি করে বিজনেস মিটে যাব?
বারবার একটা কথা বললাম তো, মাথায় ঢুকছে না। যত দলামচা হবে তত ভালো ইস্ত্রি হবে। সরো দেখি, সরো। এই দেখো গরম হয়ে গেছে। এই যে এইভাবে ইস্ত্রি করবে, দেখো আস্তে আস্তে কি হচ্ছে, বুঝতে পারছো? এই জায়গাটা নতুন লাগছে না? পুড়ে যাচ্ছে নাকি? ধোঁয়া উঠছে কেন এরকম? এটা সুন্দর জলটা উঠছে, সেই জন্য ইস্ত্রিটা বসছে বলে জামাটা প্লেন হচ্ছে, তাই ধোঁয়া উঠছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না তো, তুমি করো। ধরো আমি করো। পারবো? হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুমি করো করো। চলবে এতে? চলবে কি বলছো? দৌড়বে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, মানে এরকম একটা দড়া পাকানো জামাকে আমি নিজের হাতে ইস্ত্রি করে নতুনের মতো করে দিলাম। কি অদ্ভুত। জানো দিদি, তুমি না থাকলে আমার অনেক কিছু অজানা রয়ে যেত। আমি তো কেবল জানি ব্যবসা, সেই ব্যবসাটাও আজকে সেটাও তুমি আবার নতুন করে শুরু করবে। দেখো সব ভালো হবে। বলছো? ওট মিল্কের দিব্যি। এই রে, বোধহয় বাড়িওয়ালি এলো। এই দিদি, তুমি বাড়ি থেকে ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে পেরেছিলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পূবের দিকে এগিয়ে যাবি, ছেঁড়া চিঠি খুঁজে পাবি। ছেঁড়া চিঠিটা কি বলতে আমার তো মাথায় আসছে না। ছেঁড়া চিঠি, ছেঁড়া চিঠি, ছেঁড়া চিঠি, ছেঁড়া চিঠি। রাস্তায় কি করছিস তুই? না দিদি, ছেঁড়া চিঠিটা বললো, ওটাই খুঁজছি। এ বাবা, বৌদি ভাইয়ের ভাই কি করে হলো এই বুদ্ধি নিয়ে? এই তুই বুদ্ধির খোঁটা কাকে দিচ্ছিস? বুদ্ধির খোঁটা কাকে দিচ্ছিস? ছেঁড়া চিঠি তোকে খুঁজতে হবে নাকি? ওরে বোকা, এটা বৌদি ভাইয়ের ক্লু। ছেঁড়া চিঠি মানে বেসলেস কোনো ক্লু হতে পারে না, অন্য কিছু হবে। কি হতে পারে, কি হতে পারে? পুরাতন পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস। এই কি বললো? কে কি বললো? আরে অটোওয়ালাটা এক্ষুনি কি বললো? পুরনো পোস্ট অফিস? আমি শুনিনি। আমি আশাও করি না, বোকা। এদিকে আরে ছেঁড়া চিঠি তাড়াতাড়ি তুই। দাদা, পুরনো পোস্ট অফিস। আরে ওঠ 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 ওঠ, উঠে আয়। পুরনো পোস্ট অফিস থেকে ভিডিও এখন কোথায় যাবে? এই তো, এটাই এটাই আমার মন বলছে যে বৌদি ভাই না ছেঁড়া চিঠি বলতে এটাই বুঝেছিল। ছেঁড়া, পরিত্যক্ত, বাতিল। চিঠির সাথে তো পোস্ট অফিসেরই লিংক রয়েছে। বল, এটাই হবে, এটাই হবে। বৌদি ভাই বসা বসা বসা, দাঁড়া না, দাঁড়া না। কেন? তুই ভুল করছিস, দিদিরা এগুলো বোঝায়নি, অন্য কিছু বোঝাচ্ছে। ছেঁড়া চিঠি মানে এগুলো না রে বর্ষা, আমি বলছি শোন, তুই কোনো ভুল করছিস। চল বসা বসা, এখান থেকে চাই। এটাই আমি। না বর্ষা, আমার কথাটা শুন, আমি বুঝতে পারছি। পিকলু, দিদি দিদি, ঠিক আছে তো? পিকলু, পিকলু ঠিক আছিস তো তুই? আমার বড্ড টেনশন হচ্ছিল। একই তো পুলিশের চোখ এড়িয়ে তোরা এখানে আসছিস, সেটার জন্য কিন্তু তার থেকে বেশি টেনশন হচ্ছিল যে তোরা ধাঁধাটা বুঝতে পারবি কিনা। তোরা যে মাথা খাটিয়ে এখানে এসে পৌঁছেছিস, সেটাই সব থেকে বড় কথা। তুমি তো আমাদের ইন্সপিরেশন বৌদি ভাই। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে যুক্তি পরপর সাজিয়ে কোনো প্রবলেম কিভাবে সলভ করতে হয়, সেটা তো তোমার থেকেই শিখেছি। বলো। আচ্ছা, বর্ষা পিকলুর সঙ্গে তো যোগাযোগ হয়ে গেল, এবার আমাদের কাজে লেগে পড়তে হবে সৃজন। রুচিকে আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু বৌদি ভাই, আমরা সেটা করব কি করে? দাদা তো বললো রুচিরাদির কোনো খবরই পাওয়া যায়নি। পাওয়া যায়নি, কিন্তু এবার আমরা পাবো। আমরা না ওই রুচি যে নদীর ধার থেকে উধাও হয়ে গেছে, সেখান থেকেই খোঁজাটা শুরু করবো, বুঝতে পেরেছো? তবে পিকলু শোন না,
তার আগে আরেকটা কাজ করতে হবে ভাই। বল না বল না। ছোট কাকার ছোট কাকিকে আমাদের দলে নিতে হবে। সে না হয় হলো, কিন্তু আমরা ওখানে যাব কি করে? সবাই মিলে একেবারে দল বেঁধে চলে যাব? তার মধ্যে বাইরে চারিদিকে আমাদের ছবি লাগানো হয়ে গেছে। সৃজন, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই বাউলের ছদ্মবেশ নিয়ে নদী লাগোয়া যে গ্রামগুলো রয়েছে সেখানে গিয়ে রুচিকে খুঁজবো। আমার মন বলছে রুচিকে আমরা ঠিক খুঁজে পাবো। আর একবার যখন আমরা রুচিকে খুঁজে পেয়ে যাব, তখনই আমরা জানতে পেরে যাব যে আমার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো বৌদি ভাই, গান থামালে কেন? বর্ষা, ওই দেখো ওখানে রুচির জুতো না? এটা রুচির জুতো, আমি নিশ্চিত এটাই রুচির জুতো। পনা, তুমি নিশ্চিত এটা রুচিরারই জুতো? হ্যাঁ হ্যাঁ ছোট কাকে আমি নিশ্চিত, তার কারণ এই জুতোটা যখন রুচি কিনেছিল আমি ওর সঙ্গেই ছিলাম। আমি জানতাম যোগ্য দাদা তুমি আমাকে ঠিক একটা পথ দেখাবে। যাক, এতক্ষণ একটা ক্লু তো পাওয়া গেল। হ্যাঁ ছোটকা, জুতোটা তো পাওয়া গেল, কিন্তু রুচিরার দেখা এখন অবধি পাওয়া যায়নি। আচ্ছা বলছি, যারা রুচিরা দিকে মারতে চাইছিল তারা রুচিরা দিকে পেয়ে যায়নি তো? মানে রুচিরা দিয়ে এখন ওদের কাছে নেই তো? না না, এটা হতে পারে না। হ্যাঁ, রুচির বিপদ হয়েছিল ঠিকই, কিন্তু এখন সেই বিপদ কেটে গেছে। তাহলে যোগ্য দাদা আমাকে ঠিক ইশারা দিত। তার মানে যেখানকার কোনো সহৃদয় ব্যক্তি রুচিদিকে নিয়ে গেছে সঙ্গে করে, তাই না? আমারও মন কিন্তু সেটাই বলছে, রুচি এখন তার কাছেই রয়েছে, কিন্তু তাকে আমরা খুঁজে পাবো কি করে? অর্ণব, রুচিরার জুতোটা যখন এখানে পাওয়া গেছে, তাহলে রুচিরা নিশ্চয়ই এই ঘাট লাগোয়া কোনো একটা গ্রামে রয়েছে, বুঝলে? ঠিক, তবে তাই হবে। চলো আমরা ওই দিকটা যাই। হ্যাঁ চলো চলো চলো। দেখো, আমরা এদিকে এসেছি কিন্তু যোগ্য দাদার নির্দেশে। আমার মন বলতে জানো তো, রুচিকে আমরা এখান থেকেই খুঁজে পাবো। দেখো ঠিক আছে, তাহলে আমরা আর একটু এগিয়ে দেখি, আর লোক বুঝে না হয় একটু জিজ্ঞাসাও করে নেবো। আর শোনো না, তোমরা দেখতে দেখতে এগো, ঠিক আছে? চলো। ছবিটা দেখো। মাগো, দুটো টাকা দেবেন? ছবিটা ভালো করে দেখে নিয়েছো তো? আচ্ছা, এই মেয়েটাকে এই অঞ্চলে কোথাও দেখতে পেলে আমায় ইমিডিয়েটলি জানাবে, ঠিক আছে? নাম্বারটা নিয়ে। হ্যাঁ, কেসটা তোর খুব জটিল কেস মনে হচ্ছে। আচ্ছা, খবর তো দেবো, কিন্তু আমরা তার বিনিময়ে কি পাবো? আজকালকার ছেলে মেয়েগুলো না বড্ড শিয়ানা। এই নে, খবরটা যেন পাই, না হলে এই টাকা দিয়ে তো শ্রাদ্ধ হবে। হ্যাঁ, যা, এই চল। শোন, ওই আলোকপর্ণা দত্ত কিন্তু কোর্ট অব্দি পৌঁছায়নি, তার মানে ও রুচিরাকে খোঁজার চেষ্টা করবে। তার আগে আমাদেরকে ওকে খুঁজে বার করতেই হবে। মাগো, দুটো টাকা দাও মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর যদি সত্যি সত্যি ফুলকির ওপর কোনো হামলা হয়, তাহলে তো রুদ্রকে প্রশ্ন করতে হবে। আমাকে তো জানতে হবে ফুলকিকে কে সরিয়ে দিতে চাইছে।
জামাইবাবুকে যেরকম রাগিয়ে দিয়েছি তাতে উনি কিছুতেই আমাকে ছাড়বেন না। আজ বাড়ি পৌঁছানোর আগেই শেষ করে দেবেন। জামাইবাবু নিশ্চয় বুঝবেন, আজ নয়তো কাল আমি বাড়ির সকলকে ওনার আসল রূপটা দেখিয়েই দেব। রোহিত, দিভাই যে জামাইবাবুকে আড়াল করবে এ কথা উনি জানেন, কিন্তু ফুলকিতে আসছে আড়াল করবে না ওনাকে, এটা আজ বুঝে গেছেন জামাইবাবু। ফুলকি, তৈরি হ, প্রয়োজনে জীবন দিয়েও প্রমাণ করে দে যে তুই যা বলছিস ঠিক বলছিস। স্যার নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, এখনো কেউ পিছু নেয়নি, কিন্তু ঠিক নেবে। জামাইবাবু নিশ্চয়ই গোপনে কাউকে পাঠিয়েছেন আমার পিছু নেওয়ার জন্য। আমি এখানেই ফাঁদ পেতে হাতে নাতে ধরবো জামাইবাবুকে। এখান থেকেই মৌকা দিতে হবে ফুলকি দাসের ওপর গুলি চালানো। বল। হ্যাঁ রোহিত ভাই, বলছি যে ফুলকিকে একবার একটু দেখবি। ফুলকি হঠাৎ করে আমার অফিসে এসেছিল, আমাকে অনেকগুলো কথা শোনালো, বুঝতে পারলি? ও বললো যে আমি নাকি রায়চৌধুরী পরিবারের সবার খুব ক্ষতি চাই, আমি নাকি তোরও ক্ষতি করতে চাই, আমি নাকি খুনি ইত্যাদি ইত্যাদি সেটাও করলো আমাকে। আমার শুধু একটা জিনিসই বারবার মনে হচ্ছে যে তোরা সবাই আমাকে নিয়ে এটা নিশ্চয়ই ভাবিস না, মানে তুই স্পেশালি তুই নিশ্চয়ই আমাকে নিয়ে এটা ভাবিস না। না আমি জানি ভাবিস না, তাও কেন জানি বারবার মনের মধ্যে এটাই মনে হচ্ছে, বুঝতে পেরেছিস? ও তো রাগারাগি করে আমার সাথে একটু কথা কাটাকাটি করে বেরিয়ে চলে গেল, ওই ডিএম অফিসের রাস্তাটা দিয়ে গেছে, বুঝতে পারলি? রাস্তাটা তো নির্জন, ওখান দিয়ে কেউ যাতায়াত করে না, আর ওখানে দিঘি পাড়াতে লাস্ট উইক একটা মার্ডারও হয়ে গেছে। তুই মেয়েটাকে একটু দেখ ভাই, একটু দেখ, মানে রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন আমাদের কারোরই ভালো লাগবে না। আর এই বিষয়গুলো কাউকে বলিস না প্লিজ, আমি তোর সাথে কথা দিচ্ছি, পরে কথা বলে নেবো এটা নিয়ে, কেমন? আমি রাখলাম রে। রুদ্র, ফুলকি দাস ভাত পেতেছ আমার জন্য? কি মুশকিল বলো দেখি। রুদ্ররূপ স্যান্নাল যে কিনা এত বছর ধরে রাজনীতি করছে, যে অন্য লোকের জন্য ভাত পাতে তাদেরকে টেনে আনে, তুমি তাকে ফাঁসাবে? এত সহজ? হ্যাঁ না না, তুমি চেয়েছিলে আমাকে রাগিয়ে এমন একটা কিছু করতে যাতে আমি ভুল পদক্ষেপ নিই, সেটা এত সহজে হবার নয়। এবার উল্টে কি হবে বলো তো? উল্টে তোমাকে আমার পায়ে ধরেই ক্ষমা চাইতে হবে, তোমাকে কোনোদিন আর কেউ ওই বাড়িতে বিশ্বাস করবে না। Very sad. So sad. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এটা কি হলো? এখনো তো কেউ এলো না হামলা করতে। জয় মা কালী, এতক্ষণে আসছে, এবার স্যার সবটা বুঝতে পারবে। দাঁড়াও, কি তোমরা এখানে কি করছো? আপনি তো স্যার থানাতে ফোর্স পাঠানোর কথা বলে এসেছিলেন। ফুলকি, রোহিত কি সব বললো বলো তো? তোমার উপর নাকি হামলা হবে, তুমি নাকি আগে থেকে টের পেয়ে গেছিলে। সব কি কাণ্ড ফুলকি! আমি আর রোহিত দুজনে মিলে কখন থেকে অপেক্ষা করছি আর নজর রাখছি। দাদা ভাই, তুমিও এসেছো স্যারের সঙ্গে? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না দাদা ভাই। আমার হিসেবে তো আমার উপর হামলা হওয়া উচিত। ফুলকি,
অংশুদা, আই এম এক্সট্রিমলি সরি তোমাকে এইভাবে হ্যারাস করার জন্য। আসলে ফুলকির কোনো কথাই সিরিয়াসলি নেওয়া উচিত নয়। ওর তো মাথা জ্ঞান বলে কিছু নেই। এনিওয়ে, আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি, তুমি যেতে পারবে তো? হ্যাঁ, পরে কথা হচ্ছে। হ্যাঁ, এসো। স্যার শুনুন আমার কথাটা। তোমরা সাবধানে যেও। একবার আমার কথাটা শুনুন। চুপ, আর একটাও কথা নয় ফুলকি। আমায় কে ফোন করেছিল জানো? যে রুদ্ররূপ সান্যালকে তোমার সন্দেহ হচ্ছে, যেই রুদ্রকে তোমার খারাপ লোক বলে মনে হচ্ছে, সেই রুদ্র ফোন করেছিল। কেন জানো? কারণ তার তোমার জন্য দুশ্চিন্তা হচ্ছে ফুলকি। সে আমাকে ফোন করেছিল এটা বলতে যে আমি যেন তোমার খেয়াল রাখি যাতে ফুলকির কোনো বিপদ না হয়। আর সেই রুদ্রকে তুমি যা মনে এলো তাই কথা শুনিয়ে চলে এলে। হ্যাঁ, জাস্ট বিকজ তোমার মনে হচ্ছে যে সে খারাপ মানুষ, তোমার মনে হচ্ছে সে ভালো লোক নয়, সেই জন্য তুমি তাকে অপমান করে চলে এলে ফুলকি। এমনিতেই তুমি তোমার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, তোমাকে কি বলবো আমি জাস্ট বুঝে পাই না, কিন্তু আমার বন্ধুর অপমান তো আমি সহ্য করবো না ফুলকি। কোনো গোলমাল হচ্ছে স্যার, বড় গোলমাল। কেউ হয়তো ধরে ফেলেছে আমার ফাঁদ পাতার বিষয়টা। আমি ভুল বলছি না স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো আমি? ভুলেও এই শব্দটা নিজের মুখে আনবে না ফুলকি দাস। তুমি তুমি না কথাই বলো না ফুলকি, আমার ভিতর মাথা ঠিক নাই। ওকে, চলো বাড়ি চলো, এসো বসো, সিট বেল্টটা লাগাও, ধরো। মা কালী, এত বড় ফাঁদটা বিফলে গেল। তুমি পারলে কাজ করতে, পারলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভ্রাতানন্দ, দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। তুমি এখানে? আমি তো ভেবেছিলাম এত বছর পরে তুমি তোমার দিদিকে চিনতে অস্বীকার করবে। দিদি? যশোদা, কেমন আছো তুমি? ভালো আছি দিদি। শ্রুতশ্রভা, কেন এসেছো তুমি এখানে? তোমাকে এই গ্রামবাসীদের মাঝখানে দেখে, এই গাভীদের মধ্যে দেখে না নন্দ, আমার খুব কষ্ট হয়। তাই তোমাকে এই অভাব থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। সিংহাসনের সুখ কেমন হয় তা বলতে এসেছি। আমি তো এটাই বুঝতে পারি না যে এই গোয়ালাদের মধ্যে এই গাভী চড়িয়ে তুমি কি সুখ পাও? আত্মসুখ পাওয়া যায় পিসি। বালক, কে তুমি? এটা জানতে গেলে তো তোমার সহস্র বছরও লাগতে পারে পিসি। কিন্তু যদি আমি তোমাকে পিসি ডাকি তাহলে তার মানে হলো আমি তোমার ভাইয়ের পুত্র। কানাই, ঠিক তেমন যেমনটা আমি শুনেছিলাম। কানাই, ভেতরে যা। মা, তুমি দেখছো না, এই প্রথমবার আমার পিসির সঙ্গে দেখা হলো। আজ পিসির সঙ্গে অনেক কথা বলার আছে, তাই না পিসি? হ্যাঁ কানাই, আর তাছাড়া আমার মনে হয় যে তোমার বাবার বিষয়ে আমাকে তোমার সঙ্গেই কথা বলতে হবে। তুমি অনেক দূর থেকে এসেছো পিসি, ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। এসো, আমি তোমাকে গাভীর দুধ দিয়ে বানানো মাখন খাওয়াচ্ছি। কানাই, না আমি ক্লান্ত, আর না মাখন আমার প্রিয়। এত বছর পরে তুমি অকারণে নিশ্চয়ই এখানে আসোনি। এখানে আসার কারণটা বলবে? নন্দ, আমাদের পরিবারের কাছে এ অত্যন্ত আনন্দের অনুষ্ঠান, আর আমি তোমাকে এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। কিসের নিমন্ত্রণ? তুমি আমার পুত্র শিশুপালের বিষয়ে তো নিশ্চয়ই শুনেছ। এক অদ্বিতীয় বালক হিসেবে জন্ম নিয়েছিল সে। পিসি, বিশেষ তো সব বালকই হয়, তাহলে এমন কি বৈশিষ্ট্য রয়েছে তোমার পুত্রের
আমার পুত্র শিশুপাল কোনো সাধারণ বালক নয়। তার 3টে চোখ এবং 4টে হাত। দেবতা তুল্য আমার পুত্র। তোমার পুত্র যতই বিশেষ হোক না কেন, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম নন্দ, যে আমার পুত্র শিশুপালের বাগদান বিদর্ভের রাজকুমারীর সঙ্গে হতে চলেছে। তুমি আসলে আমার ভালো লাগবে। বহু বছর আগেই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি, তাই তোমার কোনো অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করব না। পিসি, বাবা যাক কিংবা নাই যাক, কিন্তু আমি তো যাবই। আর আমি তোমার নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছি। আমি তো অবশ্যই যাব। আমার 3টে চোখ আর 4টে হাতওয়ালা ভাইয়ের সঙ্গে পরিচয় করতে যাব। আর হ্যাঁ, আর একটা কথা, এবার তোমার রাগ আর আমার ভালোবাসার মিলন হবে তোমারই রাজপ্রাসাদে। এবার আমায় আজ্ঞা দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভ্রাতানন্দ, দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। তুমি এখানে? আমি তো ভেবেছিলাম এত বছর পরে তুমি তোমার দিদিকে চিনতে অস্বীকার করবে। দিদি? যশোদা, কেমন আছো তুমি? ভালো আছি দিদি। শ্রুতশ্রভা, কেন এসেছো তুমি এখানে? তোমাকে এই গ্রামবাসীদের মাঝখানে দেখে, এই গাভীদের মধ্যে দেখে না নন্দ, আমার খুব কষ্ট হয়। তাই তোমাকে এই অভাব থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। সিংহাসনের সুখ কেমন হয় তা বলতে এসেছি। আমি তো এটাই বুঝতে পারি না যে এই গোয়ালাদের মধ্যে এই গাভী চড়িয়ে তুমি কি সুখ পাও। আত্মসুখ পাওয়া যায় পিসি। বালক, কে তুমি? এটা জানতে গেলে তো তোমার সহস্র বছরও লাগতে পারে পিসি। কিন্তু যদি আমি তোমাকে পিসি ডাকি, তাহলে তার মানে হলো আমি তোমার ভাইয়ের পুত্র। কানাই, ঠিক তেমন যেমনটা আমি শুনেছিলাম। কানাই, ভেতরে যা। মা, তুমি দেখছো না, এই প্রথমবার আমার পিসির সঙ্গে দেখা হলো। আজ পিসির সঙ্গে অনেক কথা বলার আছে, তাই না পিসি? হ্যাঁ কানাই, আর তাছাড়া আমার মনে হয় যে তোমার বাবার বিষয়ে আমাকে তোমার সঙ্গেই কথা বলতে হবে। তুমি অনেক দূর থেকে এসেছো পিসি, ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। এসো, আমি তোমাকে গাভীর দুধ দিয়ে বানানো মাখন খাওয়াচ্ছি। কানাই, না আমি ক্লান্ত, আর না মাখন আমার প্রিয়। এত বছর পরে তুমি অকারণে নিশ্চয়ই এখানে আসনি। এখানে আসার কারণটা বলবে? নন্দ, আমাদের পরিবারের কাছে এ অত্যন্ত আনন্দের অনুষ্ঠান, আর আমি তোমাকে এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। কিসের নিমন্ত্রণ? তুমি আমার পুত্র শিশুপালের বিষয়ে তো নিশ্চয়ই শুনেছ। এক অদ্বিতীয় বালক হিসেবে জন্ম নিয়েছিল সে। পিসি, বিশেষ তো সব বালকই হয়, তাহলে এমন কি বৈশিষ্ট্য রয়েছে তোমার পুত্রের? আমার পুত্র শিশুপাল কোনো সাধারণ বালক নয়। তার 3টে চোখ এবং 4টে হাত। দেবতা তুল্য আমার পুত্র। তোমার পুত্র যতই বিশেষ হোক না কেন, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম নন্দ, যে আমার পুত্র শিশুপালের বাগদান বিদর্ভের রাজকুমারীর সঙ্গে হতে চলেছে। তুমি আসলে আমার ভালো লাগবে। বহু বছর আগেই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি, তাই তোমার কোনো অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করব না। পিসি, বাবা যাক কিংবা নাই যাক, কিন্তু আমি তো যাবই। আর আমি তোমার নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছি। আমি তো অবশ্যই যাব। আমার 3টে চোখ আর 4টে হাতওয়ালা ভাইয়ের সঙ্গে পরিচয় করতে যাব। আর হ্যাঁ, আর একটা কথা, এবার তোমার রাগ আর আমার ভালোবাসার মিলন হবে
তোমারই রাজপ্রাসাদে। এবার আমায় আজ্ঞা দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।